এপিসোডের শুরুতে আমাদেরকে ছোট্ট মাইকিকে দেখানো হয়। যখন মাইকি 3 বছর ছিল তখনই তার যে বাবা ছিল সে মারা গিয়েছিল, কিন্তু মাইকির তখন কোনো ইমোশন ছিল না। আর তখন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছোট্ট পোলাপানদের দেখতে পায় এবং সে তাদের একজনকে মারতেও শুরু করে এবং যার কারণে সে কাঁদতে শুরু করে। তারপর আমরা মাইকিকে দেখতে পাই যে কিনা হসপিটালে চলে গিয়েছে তার মায়ের কাছে। আর তার মা সেখানে অসুস্থ ছিল আর মাইকি তাদেরকে বলতেছিল যে সে কীভাবে সে ছোট্ট বাচ্চাগুলোকে পিটিয়েছিল। আর এতে তার মা তাকে খুবই প্রশংসা করে আর বলে, তুমি তাহলে তোমার বাবার মতোই, তোমার বাবাও কখনো কাঁদতো না এবং সে অনেক শক্তিশালী ছিল। আর প্রতিদিন তার মায়ের মুখ থেকে এই সকল কথা শুনে মাইকি সেখানে অনেক খুশি ছিল। আর আমাদের তারপর দেখানো হয় যে তারপর মাইকি বাসে চলে যায় এবং সে বাসে আসার পরই তার কাছে খবর চলে আসে যে তার মায়ের অবস্থা এখানে মোটেও ভালো নয় এবং যেটা সিগনেচারে নিয়ে আসছিল। এবং আমরা দেখতে পাই তারা সকলে আবার হসপিটালে চলে যায়, যেখানে ডক্টর তাদেরকে বলে এটা শেষবার যখন আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন। আর আমরা দেখতে পাই মাইকি সেখানে দাঁড়িয়েছিল এবং মাইকি বলতেছিল, আমি আজকে যখন একজনকে মারতেছিলাম তখন সে অনেক কাঁদতেছিল, আর খালি দুর্বল লোকেরাই কি কাঁদে? তখন তার মা বলতে থাকে, তুমি যখন ছোট ছিলে তখন তুমিও কান্না করতে। আর এটা শুনে মাইকি বলে, আরে তখন তো আমি বাচ্চা ছিলাম। আর কিছুদিন পরই তার মা মারা যায়, যার কারণে সকলের চোখে পানি ছিল, কিন্তু মাইকির চোখে কোনো প্রকার পানি ছিল না, কারণ মাইকি মানতো যে দুর্বল লোকেরাই কান্না করে, আর যেহেতু সে স্ট্রং তার কান্না করা মোটেও মানাবে না। তারপর আমরা কিছু গুন্ডা বদমাশদেরকে দেখতে পাই যারা মাইকিকে বলে, তুমি কি তাহলে আমাদের বাইকে মেরেছিলে? কিন্তু মাইকি তখন উল্টো তাদের 3জনকে মেরে সেখান থেকে চলে যায়। আর মাইকির এত পরিমাণ স্ট্রেঞ্জ মানে শক্তি দেখে সেখানকার যে সানজু মানে যাকে সে বিমান ভাঙার কারণে মেরেছিল, হয়তো আপনাদের মনে আছে, সানজু আর বাজিন বলতে থাকে যে মাইকি তোমার কাছে তো ওখানে অসাধারণ শক্তি রয়েছে, তাহলে চলো আমাদেরকে আরেকটা ছেলেকে মারতে হবে যে কিনা আমাদের আরেকটি বন্ধুকে এখানে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। আর আমরা দেখতে পাই তার আর কারণ নয়, সারা কথা বলতেছিল এখানে ড্র্যাগন। সেখানে মাইকি ড্র্যাগনের যে ট্যাটু ছিল সেটা দেখে তাকে চিনে ফেলে আর বলতে থাকে, তুমি তো সেই ড্র্যাগন যে কিনা 48তম পজিশনে রয়েছে। আর এখানে আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আর এখানে কিন্তু মাইকি প্রথমবারের মতো ড্র্যাগনের দেখা পায়। আর তারপর মাইকি ড্র্যাগনকে তার বাসায় নিয়ে যায়। সেখানে ড্র্যাগন মাইকির বোন মানে এমার সঙ্গে দেখা করে। সেখানে এমাকে বলতে থাকে, তুমি মাইকির বোন তাই না, তার মানে তার মতোই শক্তিশালী। আর মাইকি তখন এখানে এসে বলতে থাকে, আরে তোমরা আমার ব্যাপারে এখানে কি আলোচনা করছো? তো যেটাই হোক ড্র্যাগন, তাড়াতাড়ি চলে আসো, সময় নেই। আর আমরা দেখতে পাই তার একটি ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছে। আর এটা কিন্তু আমরা জানি কোন ইম্পর্টেন্ট কাজের জন্য, যারা সিজন 1 দেখেছেন তারা হয়তো জানেন। সেখানে মাইকি ড্র্যাগনকে বলে, বাজি, পাচিন এবং কাজুটোরা রয়েছে আমাদের সঙ্গে। আর আমরা দেখতে পাই তারা সকলে একসঙ্গে রয়েছে, যেখানে কাজুটোরা ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করতেছিল। আর তারা যে 5জন ছিল মানে মাইকি, পাচিন, বাজি, কাজুটোরা অ্যান্ড আমাদের ড্র্যাগন, তারা 6জন মিলে এখানে আমাদের টোকিও মানজি গ্যাংটি এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করেছে। আর তারপর মাইকির দিন আর ভালো করেই চলতেছিল, যেখানে মাইকি গ্যাংটাকে আরও অনেক বড় বানায়। সেখানে তারা অনেক খুশি ছিল। কিন্তু একদিন সিনেচিরো, যে কিনা মাইকির বড় ভাই এবং সে বাইক শপে কাজ করতো, তার দোকানের আশেপাশে ভিড় জমেছিল। মাইকি গিয়ে দেখতে পাই সেখানে বাজি এবং কাজুটোরাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু জানি আমাদের যে সিনোচিরো রয়েছে সে কিন্তু মাইকির বড় ভাই, আর সেই কিন্তু প্রথম মাইকির ডার্ক ইম্পালসকে মানে দেখেছিল। তারপর আমরা দেখতে পাই মাইকি সেখানে আবারও কাঁদতেছিল এবং বলতে থাকে ডোন্ট কাম আউট, কিন্তু সে এটা কাকে বলেছে এটা আমি এখানে বুঝতে পারিনি। সো এখন আমরা আগে চলুন আমরা দেখে আসি কি হয়। তারপর আমরা দেখতে পাই মাইকিরের টিমে আরও কিছু মেম্বার চলে আসে, যে যারা ছিল আমাদের হাকাই, অ্যাংরি, স্মাইলি, সানজু। মাইকি তখন বলতে থাকে আমাদের গ্যাং হবে জাপানের নাম্বার 1 গ্যাং। আর তখনই মাইকির জীবনে এন্ট্রি নেয় তাকিমিচি এবং ইজানার। আর তারপর আমরা দেখতে পাই যে মাইকি, ড্র্যাকেন এবং তাকিমিচি একটি সাইকেলে করে ঘুরতেছিল এবং তারা সেখানে অনেক মজা করতেছিল। কিন্তু তখনই তাদের সামনে চলে আসে ইজানা এবং দিনটা তখন ছিল আমাদের জুলাই মাস এবং 2005 সাল। সেখানে ইজানা মাইককে বলতেছিল যে পাচিনকে এখানে চুরানোর কোনো দরকার নেই, অথবা সে যদি চুরাতে চায় মানে জেল থেকে বের করতে চায় সে তাকে সাহায্য করতে পারে। আর আমাদের বাজি আশেপাশ থেকেই সকল কথা শুনতেছিল, কিন্তু এর পরিবর্তে ইজানা তাকে একটি খারাপ মতলব দেয়। তারপর আমরা দেখতে পাই যে একটি রেস্টুরেন্টের মধ্যে জুলাই মাসের 26 তারিখ টুমানের সকল গ্যাং মেম্বার ছিল। সেখানে তারা মাইকিকে বলে, তুমি কি ইজানার সঙ্গে এগ্রি? আর তখন মাইকি বলে হ্যাঁ, কিন্তু আমাদের বাজি প্লাস ড্র্যাকেন এবং আমাদের মিটসুয়া মাইকির বিরুদ্ধে চলে যায় এবং তারা বলতে থাকে আমরা এই গ্যাংটাকে খারাপ কাজ করার জন্য বানাইনি, তো তুমি ইজানার সঙ্গে মিলে গেলে আমি গ্যাংটাতে ছেড়ে চলে যাব। এবং ড্র্যাগন চলে যেতে থাকে, সঙ্গে আমাদের মিটসো মানে ড্র্যাগনের সঙ্গে চলে যায়। আর তারপর মাইকি বলে শুধু শক্তি হয় যথেষ্ট নয়, এবং 1 আগস্ট সে আবারও ইজানার সঙ্গে দেখা করে, ইসাকির সঙ্গে দেখা করে। সেখানে তারা রামেন খেতেছিল আর বলতেছিল আমার এই নিয়ে তোমার কথাটা নিয়ে গ্যাংয়ের সকলের সঙ্গে তর্ক হয়েছে, সো এখন আমি কী করবো এটা বুঝতে পারতেছি না। আর তখনই তাদের মাঝখানে চলে আসে আমাদের তাকিমিচি, এবং যার কারণে মাইকি সেখানে আবার রিল্যাক্স মোডে চলে যায়।
মানে তার মনে যে ঝগড়া ছিল এই সকল কিছু আবারও চলে যায়। তারপর মাইকি ইজানাকে বলে সে যেন তাকে সর্বদা গাইড করে আসে, আর বদলতে মাইকির ডার্ক ইম্পালস যেটাকে আমাদের ইজানা জাগিয়ে তুলবে, কারণ মাইকির এখন ডার্কনেস দরকার। আর তারপর আমরা দেখতে পাই অক্টোবরের 31 যেটা আমরা জানি খুবই বড়সড় একটি লড়াই হয়েছিল কাজুটোরার বিরুদ্ধে। আর তখনই কিন্তু মাইকির ডার্ক পালস অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, যেটা করেছিল ইজানা। আর এই লড়াই কিন্তু আমাদের বাজিও মারা গিয়েছিল, যেটা আমরা সকলেই জানি। আর মাইকের এই ডার্ক ইম্পালসটা তখনই আমরা প্রথমবারের মতো দেখেছিলাম সিজন 1-এ। সো গাইস, কেউ বোরিং ফিল করলে তা আমার কোনো দোষ নাই, কারণ এখানে মাঙ্গাতেই সকল কিছু আবার রিক্যাপ দেখাইতেছে, মনে হইতেছে কোনো কিছু একটা দেখাবে। তো তারপর আমরা যতটুকু জানি যে মাইকের ওই ডার্ক ইম্পালসটা কিন্তু কাজুটোরার উপরে অনেক বাজেভাবে ইম্প্যাক্ট পড়েছে এবং সে তাকে মেরেও ফেলতে চেয়েছিল। তাকিমিচি তাকে আটকায়, কিন্তু মাইকি তখন তাকিমিচির সামনে গিয়ে থেমে গিয়েছিল, মানে তখন তার ডার্ক ইম্পালসটা কন্ট্রোলে চলে এসেছিল। সো ফাইনালি ব্যাটেল গ্রাউন্ডের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে মাইকি সামনে আমাদের তাকিমিচি দাঁড়িয়েছিল, আর বাকি সবাই কিন্তু কী অবস্থা এটা আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম। সো এখানে মাইকি বলতে থাকে, তুমি আবার দাঁড়িয়েছো কেন, আমার সাথে ফাইট করবে? তাকিমিচি বলে, আমি তোমাকে ফিউচারে প্রমিস করে দিচ্ছি। সো আমি সেই প্রমিসটি ভাঙতে পারি না, এবং এটা বলে মাইকির উপরে হামলা করতে আসে। তো মাইকি জাস্ট একটি কিক আবারও মারে এবং তাকিমিচি দূরে গিয়ে পড়ে। তাকিমিচি তখন হিনাতার কথা মনে পড়ে, আর যাকে সে বলেছিল যে সে যা করেই হোক মাইকিকে সেখান থেকে ফিরিয়ে আনবে, আর এই জন্য সে তার মনের ভিতর থেকে বইটা দূর করে নেবে। মাইকি তখন পিছনে গিয়ে দেখে যে আমার তাকিমিচি আবার উঠে গেছে এবং তাকে বলতে থাকে, আমি আমার বইকে সম্পূর্ণ বের করে দিয়েছি, এবং আবারও মাইকির উপরে হামলা করে দেয়। তাকিমিচি নিজেও জানে না সে মাইকিকে কিভাবে বাঁচাবে, কিন্তু আমরা সকলে যেটা জানি যে তাকিমিচি কখনো হার মানে না, আর এই জন্যই সে মাইকির উপরে বারবার খালি হামলা করতেছে আর ট্রাই করার চেষ্টা করতেছে মাইকিকে হারানোর। কিন্তু মাইকি তাকে যতবারই আসে ততবারই মার দিয়ে দিচ্ছে, আর বলতেছিল যে এতগুলা মায়ের খাওয়ার পরও তুমি এখনো বেঁচে আসো কিভাবে? আমি তো মনে করছিলাম তুমি আগে তাকিমিচি, কিন্তু আগে তাকিমিচি হলে তো তুমি এত করে মারা পড়তে। আর তাকিমিচি আবারও সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, আমি এত সহজে হার মানবো না। তখনই তাকিমিচির একটি ভীষণ আসে, যেখানে মাইকি তাকে কিক মারতে যাচ্ছিল, কিন্তু তাকিমিচি বলে, তাহলে আমি এটা এইমাত্র কি দেখলাম? কিন্তু আমরা দেখতে পাই কিছু ন্যানো সেকেন্ড পরই মাইকি তাকে একটি কিক বসিয়ে দেয়, এবং তাকিমিচি সেই কিকের যেই শকওয়েভ রয়েছে সেটার কারণে দূরে যেতে থাকে। আর তাকিমিচি বুঝতে পারে তার যে একটি ইমাজিনেশন শক্তি রয়েছে, মানে ভীষণ দেখতে পাওয়ার শক্তি, সেটা আগের থেকে বহুগুণে ইনহ্যান্স হয়ে গিয়েছে। সো আমরা এখানে দেখতে পাই তাকিমিচি লাত্তি খাওয়ার পর এখানে মাটিতে পড়েছিল, আর তাকিমিচি যখন চিন্তা করে তাহলে এখন আমাকে আমার এই ভীষণ শক্তিটি ব্যবহার করে জিততে হবে। তাকিমিচি তখন স্ট্যান্ড আউট করে। মাইকি বলে, তুমি আবারও দাঁড়িয়ে গিয়েছো? তাকিমিচি তখন বলতে থাকে, মাইকি তোমার মধ্যে কি জাস্ট এতটুকুই ছিল? আর মাইকি তখন রেগে যেতে থাকে আর বলতে থাকে, এখন তোমার মরা শিওর, তুমি এখন আমার হাতেই মরবে। আর তখনই আমরা দেখতে পাই মাইকি তার উপরে হামলা করতে আসে, কিন্তু তাকিমিচি চলে আসে ভীষণ, যার কারণে সে মাইকির হামলাটাকে প্রেডিক্ট করতে পারে। আর মাইকি যখন তার উপরে এইবার কিক মারতে আসে, তাকিমিচি সেখানে মাটিতে না পড়ে উল্টো সেখান থেকে বেঁচে যায়। মাইকি সেখানে শক ছিল, এটা কি তাকিমিচি, সে আমার কিকটাকে কিভাবে ব্লক করতে পারে? তো মাইকি আবার সেম কিক মানে কাউন্টার হিসেবে ওই কিকটি তাকিমিচির উপরে আবারও ইউজ করে, কিন্তু আমরা তো জানি তাকিমিচির ওই ভীষণ পাওয়ারটা ইনহ্যান্স হয়ে গেছে, যার কারণে এইবারও তাকিমিচি বুঝতে পেরে যায় এবং এইবারও সেটাকে ডস করে। আর এই দিকে তাকিমিচি বুঝতে পারে আর একটুর জন্য সে বেঁচে গেছে, না হলে তার আজকে এখানেই খেল খতম হয়ে যেত। এইদিকে হাকাই এবং মিৎসুয়াও উঠে যায় এবং তারা বলতে থাকে, আমরা কি স্বপ্ন দেখছি? এটা কি আমাদের তাকিমিচি? আর এদিকে তাকিমিচির ফাইট করা দেখে আমাদের হাকাই, চিফুই, মিৎসুয়া, অ্যাংরি, স্মাইলি, এমনকি হানমা এবং আমাদের কান্তো মানজি গ্যাং যেটা রয়েছে সেটা সকল মেম্বার আর আমাদের সানজু তারা সবাই অবাক ছিল, বলে মাইকির কিক যেটাকে আমরা ডোজ করতে পারতেছিলাম না, তাকিমিচি কীভাবে ডোজ করতেছে? আর এদিকে মাইকি চিন্তা করতেছিল, হয়তোবা সে আমার সকল মুভ আগে থেকে জানে, আর হয়তোবা সে কোনো ভিশনের মাধ্যমে আমার মুভগুলোকে প্রেডিক্ট করতে পারছে। সো আমাকে কিছু করতে হবে। তাকিমিচি চিন্তা করে, যদিও আমি তার মুভগুলোকে প্রেডিক্ট করতে পারছি, কিন্তু তার যে প্রত্যেকটা কিক একটাও যদি আমার সঙ্গে টাচ হয়ে যায় তাহলে আমার বাচ্চা সম্পূর্ণ অসম্ভব। কিন্তু বই পেলে চলবে না তাকিমিচি, এবং এটা বলে সে মাইকির মুখের মধ্যে একটি পাঞ্চ মেরে দেয়, যেটা ছিল আমাদের টোকিও রিভেঞ্জার সিরিজে প্রথমবার। আর এই পাঞ্চে মাইকি নিচে পড়ে যায়, মানে দ্য ইনভিনসিবল মাইকি সেখানেই মাটিতে পড়ে যায়, তাও আবার তাকিমিচির পাঞ্চ খেয়ে। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস, এপিসোড চলতে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ তাড়াতাড়ি 9K করতে হবে। এখন আপনারা করতে পারেন নাই, আমার তো এখানে রাগ উঠতেছে, ওই দিন ধরে বলতেছি 9K করেন আর এখনও কমপ্লিট হয় নাই। তাড়াতাড়ি কমপ্লিট করুন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন ডিসক্রিপশন থেকে। গুড বাই গাইস, আর কিছু বলার নাই আমার।